প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের বৈঠক, সাংবাদিকদের মামলায় হস্তক্ষেপ নয়, অভিযুক্ত 282 জনের তালিকা হস্তান্তর, অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ। 24 ঘণ্টায় হামে আরও 6 শিশুর মৃত্যু, টিকার ব্যর্থতায় ইউনূস ও উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট, কর্মকাণ্ড তদন্তের আদেশ বৃহস্পতিবার। ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান শিল্পমন্ত্রীর, প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের নির্দেশ, চামড়া শিল্পকে প্রধান রপ্তানি খাতে পরিণত করার ঘোষণা। এবং কোরবানির ঈদে ভারতীয় গরু চোরাচালান বন্ধের দাবি খামারিদের, চামড়া সংরক্ষণে সহায়তার আশ্বাস, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। সাংবাদিকদের মামলার বিষয়ে হস্তক্ষেপ না করলেও প্রধানমন্ত্রী তারেক রহমান তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে সম্পাদক পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় সিনিয়র সাংবাদিক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকদের নামে হত্যাসহ বিভিন্ন মামলা গণতন্ত্রের জন্য শুভ নয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সম্পাদক পরিষদের নেতারা। এ সময় বিভিন্ন মামলায় অভিযুক্ত 282 সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দেন তারা। এর মধ্যে 94 জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির জানান, সভায় গণমাধ্যমকে গ্রহণযোগ্য করতে বাধা দূর করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গণতান্ত্রিক মিডিয়া রেজিম তৈরিতে পরামর্শক কমিটি গঠনে সাংবাদিকরা একমত হয়েছেন বলেও দাবি করেন তিনি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্য সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। এ সময় সাংবাদিকদের নামে হত্যাসহ বিভিন্ন মামলা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলে জানান জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ আনাম। 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে, তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। পরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের নামে দায়ের করা মামলার বিষয়ে হস্তক্ষেপ করবে না সরকার, তবে এসব মামলা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অন্যদিকে টেলিভিশনের জন্য একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে শিগগিরই সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় বসবে সরকার। দুপুরে সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় সম্প্রচার গণমাধ্যমের জন্য সুস্পষ্ট নীতিমালা তৈরির দাবি জানায় সংগঠনের নেতারা। আরও জানাচ্ছেন মফিউর রহমান। সরকারের পক্ষ থেকে সকল পক্ষ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও বার্তা প্রধানদের নিয়ে সদ্য গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি নেতারা। অতীতে টেলিভিশন সম্পাদকদের নিয়ে একটি পকেট সংগঠন করা হয়েছিল অভিযোগ করে নতুন সংগঠনটি বলছে, তখন অপতথ্য, গুজব, হিংসা, বিদ্বেষ ছড়ানো ছাড়া আর কিছুই ছিল না। আমাদের গণমাধ্যম যেন প্রচার করি, সেটা ফ্যাক্ট চেকিংটা যেন প্রপার হয়, ডাটাটা যেন প্রপার থাকে, ইনফরমেশনটা যেন সঠিক হয়। তাইলে আমাদের যারা ভিউয়ার্স বলি, আমাদের যে জনগণ বলি, তাদের কাছে আমরা সত্যটা প্রকাশ করতে পারব। এই সময় তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশনের জন্য একটি কমিশন গঠন করা হবে। কেবল বিজ্ঞাপনের জন্য কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়া সংখ্যা প্রকাশ করতে পারবে না। সরকার কোনো মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না বলেও জানান তিনি। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে।
কোনো মিথ্যার কোনো কাঠামোর উপর আমরা দাঁড়াবো না। গণমাধ্যম শিল্পে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন মন্ত্রী। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সবচেয়ে বেশি তাকে ঘৃণিত করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছিল। তার মানে গণমাধ্যম পরিচালনা ব্যবস্থার মধ্যেই সেই ক্ষমতার সুযোগ আছে। আইন যদি থেকেও থাকে তাহলে তা কত দুর্বল যে এটা করা গিয়েছিল। এনিওয়ে, আমরা আশা করি একটা পুরো পরিস্থিতি পরিবর্তন করব। টেলিভিশন সাংবাদিকতায় পেশাগত মানোন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিকতা রক্ষার স্বার্থে সম্প্রতি যাত্রা করে এডিটর্স কাউন্সিল TEC। সুযোগ এবং অধিকারের বন্টনটাও করতে পারবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হামে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে 1517 জন। এর মধ্যে ঈদযাত্রায় হামের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হামে মৃত্যুর অন্যতম কারণ শিশুর পুষ্টিহীনতা। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। দেশ জুড়ে থামছে না হামে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। রবিবার বিকেল থেকে আগের 24 ঘন্টা এ রোগে প্রাণ যায় 6 শিশুর। নতুন রোগী ভর্তি হয়েছে 1517 জন। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে 459 জনের মৃত্যু হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে অবুঝ শিশুরা। হামে আক্রান্ত অবুঝ সন্তানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শুধু বাবা মাই নয়, যে কারো হৃদয়েই রক্তক্ষরণ হয়। এদিকে মফস্বল থেকে প্রতিনিয়ত ঢাকামুখী হচ্ছে রোগীরা, কেউ আতঙ্ক নিয়ে, কেউ ভালো চিকিৎসার আশায়। আমি গোপালগঞ্জ থেকে এসেছি। আমার দেশে বসে চিকিৎসা করছি, এটা চিকিৎসা ভালো হয়নি। তখন আমরা এসেছি এই ঢাকাতে এসে সুব্যবস্থা পেয়েছি। ওইখানে চিকিৎসা হয়, তবে আমাদের মনে হয়েছিল যে ঢাকা আসলে আমরা ভালো চিকিৎসা পাবো, সেবা ভালো পাবো, এই কারণে ঢাকা চলে আসছি। শাহজাহানপুর প্যাম্পিসিতে রাখছিলাম, ওইখানে তো 4 দিন পরে হামড়ছে, পরে এখানে নিয়ে এসেছি। ঈদযাত্রায় একসঙ্গে অনেক মানুষের সমাগম হলে হামের প্রকোপ আরো বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা। এই ঈদযাত্রা করার সময় যদি রাস্তাঘাটের কোনো জায়গা থেকে যদি বাচ্চাটি একটি হামে আক্রান্ত হয়ে যায়, কারণ সব জায়গাতেই তো ক্রাউডেড। আপনি ট্রান্সপোর্ট যেখানে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ক্রাউডেড। টার্মিনালগুলো ভিড়ে লোকালরণ্য থাকবে, এখানে একটা হামের বাচ্চা যদি থাকে তো আশেপাশে অনেকগুলো বাচ্চাকে হামে আক্রান্ত করে ফেলবে। এদিকে রাজধানীতে ড্যাব আয়োজিত হাম ও ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হামে আক্রান্ত শিশুদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে। প্রাণহানির অন্যতম কারণও পুষ্টি ঘাটতি। এই যে পুষ্টির অভাব, বাচ্চাদের মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নাই, একেবারে কোনো স্বাস্থ্য নাই। চোখ করতে চামড়া উস্কু খুস্কু হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করায় না, শাল দুধ খাওয়ায় না। পুষ্টির ব্যাপারে মায়েদের তার সন্তানের প্রতি দায়িত্ববোধকে বৃদ্ধি করতে পারি, এইসব ব্যাধি থেকে অনেকটা মুক্ত হতে পারে। আক্রান্তদের সঠিকভাবে আইসোলেশন করতে না পারায় হাম ছড়িয়েছে বলেও জানান তিনি। হসপিটালে আনার পর আইসোলেশন আমরা করি, কিন্তু এই যে এক দরজা দিয়া রুগী ঢুকবে, আরেক দরজা দিয়ে মানুষ ঢুকবে, এটাই কি আমরা মেনটেন করতে পারতেছি? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশের জন্য 21 মে দিন ধার্য করা হয়েছে। এছাড়া হাম টিকার বিষয়ে অধ্যাপক ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের ভূমিকা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিটের শুনানি হবে আগামীকাল। মুদাসসির আলীর প্রতিবেদন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য 21 মে দিন ধার্য করেছেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, আর রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী MK রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল।
এদিকে হামের টিকার বিষয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এছাড়াও ইউনূস শাসনামলে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই পলিসি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চালাকি করেন বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূর। ডক্টর ইউনূস চালাকি করেছেন, কেন চালাকি করেছেন? বিকজ উনি সরকার ক্ষমতা থাকাকালীনও উনার একটা কোম্পানি আছে গ্রামীণ ফোন, আমরা সবাই জানি, ওখানে ওনার 34% শেয়ার আছে। সেই শেয়ার থাকার কারণে যদি বিদেশি কোম্পানিগুলোকে এই সকল লাইসেন্সিং সুবিধাগুলো দেওয়া হয় এই টেলিকমিউনিকেশন পলিসি অনুযায়ী, তাহলে কি হবে? অন্যান্য ডোমেস্টিক প্রায় 2900 কোম্পানি মারা যাবে। মার্কেট মনোপলি করে উনি ব্যবসাটাকে একচেটিয়া করে ফেলতে চাচ্ছেন। অন্যদিকে আবু সাইদ হত্যা মামলার 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। শনিবার রাতে বেরোবির সাবেক ভিসিকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সাভারের ট্যানারি শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে শিল্প মন্ত্রণালয়। সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠক শেষে শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পকে রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতে পরিণত করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এমদাদুল হক খানের প্রতিবেদন। চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্সের 9ম সভা অনুষ্ঠিত হয় মতিঝিলের শিল্প ভবনে। এ সময় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া খাত থেকে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার আয় করা সম্ভব। এজন্য সাভার ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন তিনি। বলেন, ব্যবসায়ীদের সংকট কাটাতে প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে কেন্দ্রীয় ব্যাংকে অনুরোধ করা হয়েছে। যে পটেনশিয়ালটা আমাদের ছিল, এটার মোমেন্টামটা আমরা লস করেছি। যে পরিমাণ চামড়া সারা দেশে আসে জবাইয়ের কারণে, সারা দেশে সারা বছর, তার মাত্র 0.26% আমরা হারনেস করি। 0.26%। এটার অন্তত আরো 12 টাইমস নেওয়া সম্ভব। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ত্রুটি এবং পরিবেশ ছাড়পত্রের অভাবে দীর্ঘদিন ধরেই সাভারের ট্যানারি শিল্পনগরীটি ধুঁকছে বলে জানান শিল্পমন্ত্রী। এটার সংশোধন করে এই টোটাল ম্যানেজমেন্টটা আমি একটা বিদেশি প্রতিষ্ঠানের কাছে একটা দীর্ঘমেয়াদে দিতে চাই। যে সেডিমেন্টেশনটা আমরা এফ্লুয়েন্টে করব, এক্স্যাক্টলি এই সেডিমেন্টেশনটা আমরা এই সেক্টরের জন্য করব। এটাকে থিতানোর সুযোগ দিতে হবে, স্টেবিলাইজ হওয়ার সুযোগ দিতে হবে। আর ইটিপি বন্ধ রাখায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন পরিবেশ প্রতিমন্ত্রী। আপনারা যে ইটিপি যেটা চালু আছে সেটা যেন বন্ধ রাখা না হয়, বা সেটা যেন কোনো অবস্থায় যেন ওইভাবে মিসইউজ না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দক্ষ উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে চামড়া শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সাইড থেকে যে সাপোর্ট লাগবে, ইতিমধ্যেই মন্ত্রী মহোদয় প্রথমেই অত্যন্ত প্রোডাক্টিভ কথা বলেছেন, এবং এখানে যারা মন্তব্য করেছেন সবাই প্রোডাক্টিভ কথা বলেছেন। এখন শিল্প মালিক যারা আছে এটা বাস্তবায়ন করতে হবে তাদের। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের খামারিরা। নোয়াখালীতে এবার 1.5 লক্ষাধিক পশু প্রস্তুত রয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। পাশাপাশি ভারত থেকে গরু আমদানি বন্ধের দাবি তাদের। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সরগরম নোয়াখালীর পশুর খামারগুলো। শেষ মুহূর্তের পরিচর্যায় দম ফেলার ফুরসত নেই খামারি ও শ্রমিকদের। জেলার ছোট বড় খামারগুলোতে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোনো প্রকার ঔষধ বা রাসায়নিক ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খড়, খৈল ও বুসি খাইয়ে প্রস্তুত করা হয়েছে পশু। ভারত থেকে পশু আমদানি বন্ধ না হলে ন্যায্য দাম নিয়ে সংশয় কাটছে না খামারিদের। আমাদের এখানে এই কোরবানি উপলক্ষে বর্তমানে হচ্ছে যে 114টা গরু আছে, যেটি হচ্ছে আমরা কোরবানিতে বিক্রয় করব। খাটনি দিয়ে গরুর সাথে আমার সাথে আমার বন্ধুত্ব হিসেবে সম্পর্ক হয়ে গেছে। নিজস্ব ঘাস, সাইলেজ আর
বসির মাধ্যমে আমরা এগুলা যত্ন সহিত লালন পালন করি। 40,000 থেকে শুরু করে 6 লাখ পর্যন্ত গরু আছে বর্তমানে, 6 লাখ টাকা পর্যন্ত। হাটের ঝামেলা আর প্রতারণা থেকে বাঁচতে অনেক ক্রেতাই সরাসরি খামার থেকে পশু কেনাকে নিরাপদ মনে করেন। ইজারাদার বা প্রতারণা অনেক শিকার হয়, সেজন্য আমি আমার ফ্যামিলি সহ আসছি যেন পছন্দ হয় গরু এটা কিনতে পারি। খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি পশুর হাটে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটা উপজেলায় যে প্রাণী হাসপাতাল আছে তারা এই খামারগুলি মনিটরিং করছে। এছাড়া আমাদের প্রত্যেকটি কুরবানির হাটে আমাদের মেডিকেল টিমটা থাকবে, তারা যথাযথ খামারিদের পাশে থাকে। সকল বাধা পেরিয়ে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল কোরবানির পশুর বাজার এবং উৎসবমুখর ঈদ প্রত্যাশা করছেন নোয়াখালীর সংশ্লিষ্ট সকলে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কোরবানির পশুর চামড়া নিয়ে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকালে আগারগাঁয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। 17 বছর আওয়ামী দুঃশাসনে চামড়ার দাম বাড়ানো হয়নি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এবছর কোরবানি পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হবে। কোরবানির পর দ্রুত চামড়া সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছানোর তাগিদও দেন তিনি। মাস্টারকার্ড, ডাচ বাংলা ব্যাংক পিএলসি ও বার্জার পেইন্টস বাংলাদেশ যৌথভাবে দেশজুড়ে বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে। এই কো ব্র্যান্ডেড কার্ড প্রোগ্রামটি কার্ড হোল্ডারদের দীর্ঘমেয়াদে শক্তিশালী আর্থিক প্রোফাইল গড়ে তুলতে সহায়তা করবে, যেখানে তারা ঋণসহ বিভিন্ন আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা পাবেন। থাকবে নিরাপদ ক্যাশলেস পেমেন্ট। আরও থাকবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম নেটওয়ার্কের মাধ্যমে বিনামূল্যে নগদ টাকা উত্তোলনের সুবিধা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন প্রচারণামূলক কার্যক্রম নিয়ে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছে রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড রেডি এবং জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন করে চুক্তি স্বাক্ষর করেন এই অভিনেত্রী। এ সময় রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন মারুফ মিজান, ব্র্যান্ড ম্যানেজার তারেক হাসান তুহিন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিউনিকেশনের অপারেশন ম্যানেজার সামিউল হক উপস্থিত ছিলেন। এর আগে রেডি ডিটারজেন্টের সঙ্গে এই অভিনেত্রীর যৌথ বিভিন্ন ক্যাম্পেইন দর্শক ও ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আন্তর্জাতিক প্রসঙ্গ। কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করেছে। তবে এখনই এটিকে মহামারী ঘোষণা করা হয়নি। কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত 246 জন আক্রান্ত এবং 80 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, কারণ এখন পর্যন্ত এই ভাইরাসের অনুমোদিত কোনো ওষুধ বা টিকা তৈরি হয়নি। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের বৈঠক, সাংবাদিকদের মামলায় হস্তক্ষেপ নয়, অভিযুক্ত 282 জনের তালিকা হস্তান্তর, অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ। 24 ঘন্টায় হামে আরও 6 শিশুর মৃত্যু, টিকার ব্যর্থতায় ইউনূস ও উপদেষ্টাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে রুট, কর্মকাণ্ড তদন্তের আদেশ বৃহস্পতিবার। ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান শিল্পমন্ত্রীর, প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের নির্দেশ, চামড়া শিল্পকে প্রধান রপ্তানি খাতে পরিণত করার ঘোষণা। এবং কোরবানির ঈদে ভারতীয় গরু চোরাচালান বন্ধের দাবি খামারিদের, চামড়া সংরক্ষণে সহায়তার আশ্বাস, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।